নমস্কার বন্ধুরা, আমি আবারও আরেকটি গল্প নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আজকের গল্পটি ছাইয়ের আড়ালে বিয়ের পরদিনই স্বামীর মৃত্যু। কিন্তু সে কি সত্যি মারা গিয়েছিল? 500 কোটি সম্পত্তির আসল রহস্য। কণ্ঠে উষা, কলমে উষা। অদ্ভুত সেই বিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। আমার হাতে সময় খুব কম। ঘরে ঢুকেই কথাটা বলেছিল লোকটা। কণ্ঠে ছিল বিরক্তি, চোখে ছিল এক অদ্ভুত শীতলতা। ভারী লাল বেনারসি পরে দরজার কাছে দাঁড়িয়েছিল রুবি রায়। উত্তর কলকাতায় এক বনেদি পরিবারের একমাত্র মেয়ে। আজ তার বিয়ে হয়েছে বিহারের প্রভাবশালী রায়না পরিবারে। এই বিয়ের নিয়ম অনুযায়ী বিয়ের রাতেই ফুলশয্যা। কিন্তু রুবির মনে উৎসবের বদলে ছিল অজানা আতঙ্ক। কারণ যার সঙ্গে তার বিয়ে হয়েছে সেই মানুষটিকে সে আজকের আগে কোনো দিন দেখেনি। লোকটির নাম মোহিত রায়না। রুবির দিকে না তাকিয়ে সে বলল, শুনে রাখো, এই বিয়ে আমার ইচ্ছায় হয়নি। আমার সংসার করার ইচ্ছে নেই। আগামী সকালেই আমি চলে যাব। আমার জন্য অপেক্ষা করার কোনো দরকার নেই। কথাগুলো যেন বজ্রপাতের মতো আঘাত করল রুবির মনে। সে ধীরে বলল, তাহলে আমাকে বিয়ে করলেন কেন? মোহিত দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিল, পরিবারের জোরে। এরপর আরেকটি কথা না বলে জানলার পাশে গিয়ে দাঁড়ালো সে। সারা রাত একই ঘরে থেকেও দুজনের মধ্যে আর কোনো কথা হলো না। পরদিন সকালে রুবির জ্বর। মোহিত নেই, শুধু একটি ছোট্ট চিঠি। আমাকে খুঁজো না, আমি নিজের পথ বেছে নিয়েছি। বাড়ির সবাই দিশেহারা। ঠিক দুপুরে খবর এলো, গোখরপুরের কাছে রেল লাইনের ধারে এক অজ্ঞাত ব্যক্তির দেহ পাওয়া গেছে। পরিচয় নিশ্চিত করার পর জানা গেল সে আর কেউ নয়, মোহিত রায়না। মাত্র এক রাতের সংসার, আর পরদিনই রুবি হয়ে গেল রায়না পরিবারের বিধবা বউ। 1 বছর কেটে গেছে। রুবি এখন পাটনায় রায়নাদের বইয়ের দোকান সামলায়। এক সময় যে মেয়ে প্রাচীন ভারতীয় ইতিহাস, মানিককিনার ঘাটের রহস্য নিয়ে গবেষণা করত, সে আজ নিজের স্বপ্নকে আলমারির ভেতরে বন্দি করে রেখেছে। ঠিক তখনই নতুন সিদ্ধান্ত নিল রায়না পরিবার। পরিবারের ছোট্ট ছেলে কৃষ্ণশেখর রায়না, যে সুইডেনে কর্মরত, সে দেশে ফিরছে। বড় সিদ্ধান্ত। পারিবারিক রীতি মেনে কৃষ্ণর সঙ্গেই বিয়ে হবে রুবির। কিন্তু সেদিন রাতেই রুবির গয়েব বন্ধু বারাণসী থেকে কয়েকটি ছবি পাঠালো। ছবিগুলো দেখে তার শরীর ঠান্ডা হয়ে গেল। মানিককণিকার ঘাটে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা এক সন্ন্যাসীর মুখ, হুবহু মোহিত রায়নার মতো। রুবি ফিসফিস করে বলল, যদি মোহিত সত্যি মারা যায় তাহলে এই মানুষটা কে? আর যদি সে বেঁচেই থাকে তাহলে নিজের মৃত্যুর নাটক কেন সাজিয়েছিল? সম্পত্তির রহস্য, গল্পের মোড় কোন দিকে যাবে? কৃষ্ণশেখর রায়না দেশে ফিরেছিল শুধু পরিবারের কথা রাখতে নয়, আরও বড় একটি সত্য জানার জন্য। বাবুজি সব সদস্যকে ডাইনিং রুমে ডেকে বললেন, আজ আমি এমন একটা কথা বলবো যা এতদিন কাউকে জানায়নি। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। বাবুজি ধীরে ধীরে আলমারি থেকে একটি পুরনো ফাইল বের করলেন।
এই রায়না পরিবারের সমস্ত সম্পত্তি আমার নামে নয়, এটা আমার বাবা একটা স্টাডে অধীনে রেখে দিয়েছিলেন। উইলে লেখা আছে, পরিবারের 2 ছেলে একসঙ্গে থাকলে এবং পরিবারের বৌমাকে সম্মান দিলে তবেই এই সম্পত্তির পূর্ণ অধিকার পাওয়া যাবে। যদি কোনো ছেলে পরিবারের সম্মান নষ্ট করে বা নিজের দায়িত্ব ছেড়ে পালিয়ে যায় তাহলে তার অংশ বাতিল হবে। ঘরে নেমে এলো নিঃশব্দতা। কৃষ্ণ বিস্মিত হয়ে বলল, তাহলে দাদার মৃত্যুর পর কি হবে? বাবুজি দীর্ঘশ্বাস ফেলে বললেন, সেখানেই আসল রহস্য। তিনি আরেকটি কাগজ সামনে রাখলেন। মোহিতের মৃত্যুর সরকারি নথি আছে, কিন্তু তার সম্পত্তির অংশ এখনও স্থগিত রাখা আছে, কারণ কিছু প্রমাণ বলছে সে হয়তো মারা যায়নি। সে যদি জীবিত থাকে এবং ইচ্ছাকৃতভাবে নিজের মৃত্যুর নাটক করে থাকে তাহলে সে এই পরিবারের কোনো সম্পত্তি দাবি থাকবে না। রুবির বুক ধড়ফড় করতে লাগলো। ঠিক তখনই আইনজীবী এসে একটি নতুন খবর দিলেন, স্যার, সুপ্রিম কোর্টের নির্দেশ মামলাটি আবার খোলা হয়েছে। ডিএনএ পরীক্ষার রিপোর্ট দেখা গেছে 1 বছরের আগে যে দেহটিকে রোহিত রায়না বলে শনাক্ত করা হয়েছিল সেটি আসলে অন্য একজনের। ঘরের উপস্থিত সবাই স্তব্ধ। রুবি আস্তে আস্তে করে বলল, তাহলে মোহিত এখনও বেঁচে আছে? কৃষ্ণ দৃঢ়কণ্ঠে উত্তর দিল, হ্যাঁ, আর সে যদি বেঁচে থাকে তাহলে শুধু সম্পত্তির জন্য নয়, সত্য লুকানোর অপরাধে তাকে আইনের মুখোমুখি হতে হবে। আমি ওকে খুঁজে বের করব। ঘরের বাইরে তখন কালো মেঘে আকাশ ঢেকে গেছে, আর রায়না পরিবারের বহু বছরের গোপন সম্পত্তির রহস্য ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করলো। সম্পত্তির আসল সত্য। বাবুজি ধীরে ধীরে তার চশমাটা খুলে টেবিলের ওপর রাখলেন। ঘরের সবাই নিঃশব্দে তার মুখের দিকে তাকিয়ে আছে। তিনি শান্ত গলায় বললেন, আজ পর্যন্ত আমি যে সত্যটা লুকিয়ে রেখেছিলাম আজ আর লুকিয়ে রাখবো না। আলমারি থেকে একটি পুরনো উইল বের করে তিনি সবার সামনে রাখলেন। আইনজীবী উইল খুলে পড়তে শুরু করলেন। রায়না পরিবারের সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তির মূল্য বর্তমানে প্রায় 500 কোটি টাকা। এই সম্পত্তি 2 ছেলের নামে সমান ভাগে হস্তান্তর করা হবে, তবে একটি বিশেষ শর্ত থাকবে। ঘরে উপস্থিত সবার নিঃশ্বাস যেন থেমে গেল। আইনজীবী আবার পড়তে শুরু করলেন, যদি পরিবারের কোনো সন্তান নিজের দায়িত্ব ত্যাগ করে, পরিবারের সম্মান নষ্ট করে অথবা নিজের মৃত্যু ভুয়ো খবর ছড়িয়ে আত্মগোপন করে, তবে সে সম্পূর্ণভাবে উত্তরাধিকার হারাবে। তার অংশ পরিবারের স্টাডে অধীনে চলে যাবে। রুবি বিস্ময়ে বাবুজির দিকে তাকিয়ে রইল। বাবুজি ধীরে ধীরে বললেন, মোহিত ছোটবেলা থেকেই সংসার করতে চায় না। সম্পত্তির লোভেও তার ছিল না, কিন্তু পরে কিছু অসাধু লোক তাকে ভুল পথে চালিত করে। আমি ভেবেছিলাম বিয়ে হলে হয়তো সে বদলে যাবে, কিন্তু আমি ভুল ছিলাম। ঠিক তখনই আইনজীবীর ফোন বেজে উঠল। ফোন রেখে তিনি বললেন, একটা বড় খবর এসেছেন। সবাই উৎকৃষ্ট হয়ে তাকিয়ে রইল। বারাণসীতে একজনকে আটক করেছেন পুলিশ। তার কাছে ভুয়ো পরিচয় পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে সে যেই মোহিত রায়না। রুবির হাত কেঁপে উঠল। কৃষ্ণ উঠে দাঁড়িয়ে ধীর গলায় বলল, আমি নিজে বারাণসীতে যাচ্ছি। সত্যিটা না জেনে আমি ফিরব না। বাবুজি কৃষ্ণের কাঁধে হাত রেখে বললেন, মনে রেখো, আমাদের কাছে সম্পত্তির চেয়েও বড় হলো সত্য আর পরিবারের সম্মান। যদি মোহিত অপরাধ করে থাকে
আইনি তার বিচার করবে। রুবি জানলার বাইরে তাকিয়ে রইল। তার মনে একটাই প্রশ্ন, মোহিত কি সত্যি শুধু সম্পত্তির জন্য নিজের মৃত্যু সাজিয়েছিল, নাকি এর পেছনে আরও গভীর কোনো রহস্য লুকিয়ে আছে? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই শুরু হতে চলেছে তাদের জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। ছায়ের আড়ালে বারাণসীর আদালতে চত্বরে দাঁড়িয়েছিল রুবি, কৃষ্ণ বাবুজি আর মমতা। কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদের পর পুলিশ মোহিত রায়নাকে আদালতে নিয়ে এলো। 1 বছর পর তাকে সামনে দেখে রুবির বুক কেঁপে উঠল। মোহিত মাথা নিচু করে দাঁড়িয়েছিল। বিচারক জিজ্ঞেস করলেন, আপনি কি নিজের মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়েছেন, আত্মগোপন করেছিলেন? মোহিত ধীরে মাথা নাড়ল। হ্যাঁ, করেছি। সংসার থেকে পালাতে চেয়েছিলাম। নিজের সিদ্ধান্তে দায়িত্ব নেওয়ার সাহস ছিল না, তাই সবাইকে ভুল পথে চালিতও করেছি। আদালতের কক্ষে নীরবতা নেমে এলো। এরপর রোহিত রুবির দিকে তাকিয়ে বলল, আমি তোমার কাছে ক্ষমা চাওয়ার যোগ্য নই। তোমার জীবনকে অন্ধকারে ঠেলে দিয়েছিলাম। যদি পারো আমাকে ক্ষমা করে দিও। রুবি অনেকক্ষণ চুপ করেই রইল। তারপর শান্ত গলায় বলল, ক্ষমা মানে অতীতকে ভুলে যাওয়া নয়। ক্ষমা মানে নিজের ভবিষ্যৎকে অতীতের কাছে বন্দি রাখা নয়। আমি তোমাকে ঘৃণা করে বাঁচতে চাই না, কিন্তু আমি আর কখনো তোমার জীবনের অংশ হব না। মোহিত চোখ নামিয়ে নিল। আদালত ঘোষণা করল, ভুয়ো পরিচয় ব্যবহার, তদন্তকে বিভ্রান্ত করা এবং প্রতারণার অপরাধে আইনি অনুযায়ী তার বিচার চলবে। একই সঙ্গে রায়না পরিবারের সম্পত্তির ওপর তার সব দাবি বাতিল করা হলো। কয়েক মাস পরে রায়না পরিবারের পুরনো বাড়িতে আবার উৎসবের আহ্বান। বাবুজি সবার সামনে নতুন উইল পড়ে শোনালেন, এই পরিবারের সম্পত্তির সবচেয়ে বড় সম্পদ হলো সততা, শিক্ষা আর মানুষের প্রতি সম্মান। তাই সম্পত্তির একটি বড় অংশ দিয়ে প্রফেসর অরুণ গবেষণা ট্রাক গড়ে তোলা হবে। তরুণ গবেষকদের জন্য বৃত্তির ব্যবস্থা করা হবে। রুবির চোখ ভিজে উঠল। যে স্বপ্ন একদিন ভেঙে গিয়েছিল, সেই স্বপ্ন আবার নতুন রূপে ফিরে এলো। কৃষ্ণ তার দিকে তাকিয়ে বলল, তুমি যদি চাও আবার গবেষণা শুরু করতে পারো। এবার তোমাকে আর কেউ থামাবে না। রুবি মৃদু হেসে উত্তর দিল, আমি ফিরব, এবার নিজের জন্য নয়, যারা স্বপ্ন দেখে তাদের সবার জন্য। 1 বছরের পর মানিকর্ণিকার ঘাটে দাঁড়িয়ে রুবি তার গবেষণার নতুন বইয়ের প্রথম কপি হাতে নিল। বইয়ের প্রথম পাতায় লেখা ছিল, যারা বিশ্বাস হারিয়েও আবার নতুন করে বাঁচতে শিখেছে তাদের জন্য। পাশেই দাঁড়িয়েছিল কৃষ্ণ। সে বলল, আজ থেকে তোমার পরিচয় শুধু রায়না পরিবারের বউ নয়, তুমি ডাক্তার রুবি রায়, একজন গবেষক, একজন সংগ্রামী মানুষ। রুবি আকাশের দিকে তাকিয়ে মৃদু হাসল। জীবন তাকে অনেক কষ্ট দিয়েছিল, কিন্তু সেই কষ্ট তাকে ভেঙে দেয়নি, বরং নতুন করে গড়ে তুলেছিল। গল্পটি কেমন লাগলো? গল্পটি যদি ভালো লেগে থাকে বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর এতক্ষণ ধরে গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।